প্রথমে এই প্রেস বার্তাতে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এই উত্তর 24 পরগনা ক্ষেত্র, যার মধ্যে 4টি সাংগঠনিক জেলা বা 4টি লোকসভা পড়ে, বারাসত, তার সাথে ব্যারাকপুর, তার সাথে বনগাঁ এবং বসিরহাট, এই 4টি লোকসভার বা এই ক্ষেত্র নিয়ে গঠিত এই ক্ষেত্র, সেই ক্ষেত্রে চার্জশিট আজকে আমরা পেশ করছি। এই ক্ষেত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এবং এতে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে জনগণের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হতে চলেছে। প্রথমেই আমি আমার যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনাদের সামনে রাখতে চাই। আমার এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাপতি ভাই রাজীব, পাশের জেলার সভাপতি ভাই তাপস এবং তার পাশে এই জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর দা সহ অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আজকে এই যে ক্ষেত্রের চার্জশিট, এই ক্ষেত্র কলকাতার একদম পার্শ্ববর্তী বা বৃহত্তর কলকাতার অংশ হওয়া সত্ত্বেও একটি মেট্রোপলিটন সিটি বা শহরের চারপাশে যে ধরনের সুযোগ সুবিধে থাকার কথা তার কোনোটাই পায় না। আমরা যদি এই বারাসত জেলা থেকে শুরু করি, এখানে বজ্র পদার্থের নিকাশির ব্যবস্থা ঠিক নেই। রাস্তাতে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন সেখানে নোংরা আবর্জনা সমস্ত কিছু জমা করে রাখা আছে। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পৌরসভা শুধু বারাসত নয়, ব্যারাকপুর হোক, কোথাও কোনো কাজ করে না। উল্টে আমরা ব্যারাকপুরে দেখেছি একজন কাউন্সিলর একজন 81 বছর বয়স্ক বৃদ্ধকে তাকে পর্যন্ত মেরে ফেলেছে। পরে তৃণমূল বাধ্য হয়েছে মুখ রক্ষা করার জন্য তাকে সাসপেন্ড করার জন্য, দল থেকে সাসপেন্ড করেছে। দেখবেন ভোটের সময় ওই কাউন্সিলর আবার তৃণমূলে ঢুকে গেছে, বিনা সাসপেনশন উঠিয়ে কাজ করবে। 2, এই বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে এই বারাসত জেলায় অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা। আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাই। আমাদের জানেন আপনারা যে সামনে একটা পাইলট থাকে রাজ্য সরকারের তরফ থেকে, তারপরেও যতটা টাইম লাগে সাধারণ মানুষদের অসহ্য যন্ত্রণা ভুগতে হয়। সেই চাপাডালির মোড় হোক বা ডাকবাংলো মোড় হোক বা সামনের দিকে রেলগেট হোক, বারাসত কলেজের সামনে, এই পুরো জায়গাটা কনজেস্টেড এরিয়া এবং এই কনজেস্টেড এরিয়ায় আমাদের লোকজন তারা সমানে পথচারীরা এখানে এর সম্মুখীন হয়। আমরা যদি দেখি প্রত্যেকবার ফি বছর বন্যার সময় বারাসত হোক, ব্যারাকপুর হোক বা আমাদের অশোকনগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি সেখানে জল জমার মতো ঘটনা ঘটে এবং প্রত্যেকবার বন্যার সময় আপনারা দেখবেন নৌকো চড়ে লোক যাচ্ছে, তার ছবি বেরোবে বাংলার প্রথম দিকের সমস্ত পত্রপত্রিকায় এবং তাতে এই এলাকার কোনো না কোনো বিধানসভার চিত্র আপনারা দেখতে পাবেন। তার মূল কারণ কি? তার মূল কারণ যদি দেখি, নিকাশি ব্যবস্থা ঠিক নেই। আমি এই পাশের ড্রেনটাই লক্ষ্য করছিলাম যখন বসেছিলাম, এই যে ঠিক এই পাশ দিয়ে একটা ড্রেন গেছে, বড় ড্রেন। তাতে আমি দেখলাম পাথর থেকে শুরু করে, প্রদীপ থেকে শুরু করে, মানে যত রকমের জিনিসপত্র হতে পারে সমস্ত কিছু ওখানে ডাম্প করা আছে। এখন কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখন শুকনোর সময়, মানে বৃষ্টি নেই। যেই বৃষ্টি আসবে, যেহেতু এর জল ধারণ ক্ষমতা কমে গেছে, জল উপচে আবার রাস্তার উপরে আসতে বাধ্য। এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে অশোকনগরের পদ্মা খাল পলি তোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, সেখানে পলি তোলা হয়নি। সমগ্র উত্তর 24 পরগনাতে এই যে আমি বলছিলাম, ড্রেন থেকে শুরু করে অনেক জায়গায় পুকুর বুঝিয়ে বহুতল তৈরির জন্য জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে পুকুরের, নদীর। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রতি বছর বন্যা এই বিস্তীর্ণ এলাকা কোথাও না কোথাও বন্যা প্লাবিত হচ্ছে আর মানুষের ঘরে সাপ পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেছে। জল জমার সমস্যার কোনো স্থায়ী সমাধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পৌরসভা আছে সেই সমস্ত পৌরসভা করতে পারেনি। আমরা এই উত্তর 24 পরগনায় দেখেছি যে বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে এবং মানুষ সর্বশান্ত হয়েছে। একদিকে যেমন মানুষের স্বাভাবিক যে বাসস্থান, স্বাভাবিক যে পরিষেবা পাওয়ার কথা, পরিষেবা পায় না, উল্টে আমাদের এখানে জঞ্জাল থেকে শুরু করে
সমস্ত কিছুকে পৌরসভা স্তূপ করছে হচ্ছে রাস্তার উপরে। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড, তার সাথে সাথে নেতাদের চুরি। কিন্তু তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে এই উত্তর 24 পরগনায় এত বড় সুযোগ থাকার পরেও কেন আমাদের কেন্দ্র সরকার বারবার চেষ্টা করার পরেও রাজ্য সরকারের শুধুমাত্র অসহযোগিতার জন্য এই এলাকার 4 থেকে 5,000 যুবক যুবতীর প্রত্যক্ষ কর্মসংস্থান হতো এই ধরনের প্রকল্পকে আটকে রেখেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার অশোকনগরে ওএনজিসি একটি তেলের বেড, মানে অয়েল বেড যাকে বলে, অয়েল এবং গ্যাস বেড, সেই অয়েল এবং গ্যাস বেড খুঁজে পেয়েছে। তাতে 300 ঘন মিলিমিটার, তার থেকেও বেশি 300 থেকে 450 ঘনমিটার গ্যাস এবং 300 থেকে 450 ঘনমিটার পেট্রোলিয়াম, তার উপস্থিতি জানা গেছে। এতে কত বিনিয়োগ হতো ধরা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে 4,500 কোটি টাকা কেন্দ্র সরকার বিনিয়োগ করবে। 4,500 কোটি টাকা বিনিয়োগ হতো, কম করে 4 থেকে 5,000 উত্তর 24 পরগনা জেলার এবং তার আশেপাশে মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হতো। পরোক্ষ কর্মসংস্থান কত হতো তার হিসেব নেই, এর কয়েক গুণ। যেমন টাটার কারখানা হওয়ার কথা ছিল, আপনারা জানেন, সেখানে সিঙ্গুরে, তাতে যতটা প্রত্যক্ষ কর্মসংস্থান হতো তার থেকে অনেক বেশি পরোক্ষ কর্মসংস্থান হতো। আজকে সেই জায়গাটাও কিন্তু এখানকার রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিচ্ছে। আমরা দেখেছি এখানকার বিধায়ক, আমাদের এই যে পাশে ভাই আমার তাপস ঘোষ বসে আছে, তার এলাকার বিধায়ক, তিনি আমাদেরকে উন্নয়ন তো দিতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিতে পারছে না, অথচ তার ফতোয়া আমাদেরকে শুনতে হচ্ছে যে দুর্গাপুজোর সময় যখন নামাজ পড়ার সময় হবে তখন নাকি দুর্গাপুজোর মাইক, প্যান্ডেলের মাইক নাকি বন্ধ রাখতে হবে। এই ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। গতকাল কলকাতার সন্নিকটে অ্যাকোয়াটিকাতে ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। আগে থেকে একটি গানের প্রোগ্রাম, যা কোনো একটি বেসরকারি সংস্থা বা কেউ করছিল, আমার জানা নেই কারা করছিলেন, তারা পুলিশি পারমিশন নিয়ে অ্যাকোয়াটিকাতে মাইক বাজিয়ে একটি প্রোগ্রাম করছিলেন। স্থানীয় মুসলিম যারা, তাদের আপত্তিতে সেই প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়, কারণ নামাজের সময় নাকি মাইক বাজানো যাবে না। এই যে ভারতবর্ষকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা, পাকিস্তান বানানোর প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যে হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই প্রতিচ্ছবি আমরা কখনো অ্যাকোয়াটিকাতে দেখতে পাচ্ছি, কখনো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কের আমডাঙ্গার বিধায়কের বক্তব্যে। আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিএলওদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। তারপরে দক্ষিণ 24 পরগনা সহ হুগলি, উত্তর 24 পরগনা সরকারি দপ্তরে কিন্তু সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা উত্তর 24 পরগনায় আছি, উত্তর 24 পরগনার বিভিন্ন বিডিও এবং এসডিও অফিসে কিন্তু ঘটনা ঘটেছে, এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, যা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে ভয়ভীত করার চেষ্টা করছে। আমরা দেখেছি এই উত্তর 24 পরগনারই একজন গরিব রাজমিস্ত্রি, সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে এবং সেটা ব্যর্থ প্রশাসনের একটি জ্বলন্ত উদাহরণ। আমরা দেখেছি যে তোলাবাজির জুলুম সহ্য করতে না চাওয়ায় অকল্যান্ড যে জুট মিল, সেই জুট মিলের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে গিয়ে তৃণমূলের নেতারা এবং স্থানীয় যারা দাদা আছে সেই দাদাদের হুমকি চুমকি, তার ফলে অকল্যান্ড জুট মিল বন্ধ হয়ে গেছে। 4,000 লোক কর্মসংস্থান হারিয়েছে, 4,000 লোকের কর্মসংস্থান হারিয়েছে। আমাদের এখানে এই বিভাগে এমন একজন বিধায়ক আছে, বিধায়ক না হিন্দি সিনেমার ডন বোঝা যায় না, মোটা সোটা বিধায়ক, গলায় মোটা সোনার চেন পরেন, বসিরহাটে গিয়ে কয়েকবার হেরে তারপরে এখানে এসেছেন, জিতেছেন। তার তো গরু পাচার থেকে শুরু করে নানা জায়গায় নানা রকম নাম শোনা যায়।
নাম না সুনাম না দুর্নাম বলবো সেটা আপনারাই জানেন। রিসেন্টলি একটি প্রোগ্রামে উঠে তিনি যে ধরনের চটুল কটূক্তি এবং অঙ্গভঙ্গি করেছেন, তাতে বোঝা যায় যে ভদ্রলোক তো ব্যাকেটে অ লিখে রাখবেন একটি, ভদ্রলোক ব্যাকেটে অ, যিনি মুক্ত মঞ্চে এই ধরনের কাজ করতে পারেন, বন্ধ দরজার ভিতরে তিনি কত তৃণমূল কংগ্রেসের মহিলাকে দিয়ে পিঠেপুলি খাওয়ার ব্যবস্থা করেছেন সন্দেশখালির মতো, আমার যথেষ্ট কিন্তু এই বিষয়ে প্রশ্ন আছে। আপনারা আমার থেকে ভালো জানবেন, স্থানীয় মানুষ। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদেরকে বলবো সম্মান নিয়ে থাকুন। বিজেপি সরকার আসছে, আপনাদের সম্মান বাঁচানোর দায়িত্ব বিজেপির। এই সমস্ত নেতা যারা মহিলাদের সম্মান নিয়ে চিরিমিরি খেলে, যারা সন্দেশখালির মতো মহিলাদেরকে পিঠে বানাতে পার্টি অফিসে ডাকে, তাদের পিঠটা শক্ত করে রাখতে বলুন। বিজেপি আসছে, তাদের পিঠে দেওয়ার ব্যবস্থা হবে। আপনাদের সেই কুরুচিকর মন্তব্যে সেই বিধায়ক এবার টিকিট পাবে কিনা আমরা দেখতে চাই। তিনি এখন তো এই জেলার এই বিভাগের নাকি হর্তাকর্তা বিধাতা হয়ে গেছে। আপনারা দেখেছেন এখানকার আরেকজন বিধায়ক যিনি জেল থেকে ফিরেছেন, যার মেয়ে রেকর্ড করেছেন, টিউশনে পড়িয়ে কয়েক কোটি টাকা রোজগার করেছে। আমিও যখন বেকার ছিলাম, বিএড করতাম, এমএসসি করার পর আমিও টিউশনি পড়াতাম। আজকে আমাকে খুব হীনমন্যতায় ভুগতে হয় যখনই আপনাদের এই এলাকায় আসি। একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত ব্যর্থ হয়েছি। তার কারণ 1 কোটি টাকা তো দূরের কথা, টিউশনি পড়িয়ে 10 লক্ষ টাকা ওই 1-2 বছরে আমি জমাতে পারিনি, কারণ তারপরে আমার চাকরি হয়ে গেছিল পরীক্ষা দিয়ে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আপনাদের বিধায়কের মেয়ে এত ট্যালেন্টেড, তিনি টিউশনি পড়িয়ে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাতে পেরেছিলেন। আপনাদের এই বিধায়কের সুনাম আপনারা আগে থেকেই জানেন। তিনি ট্রাকে ভরে ভরে বর্ডারে চাল পাঠাতেন, যেই চাল রেশন ব্যবস্থায় যাওয়ার কথা ছিল। তার সাগরেদদের নাম একের পর এক উঠে এসেছে। আপাতত তিনি মনে হয় জামিনে মুক্ত। তো জামিনই কাটিয়ে নিন, বেশি দিন এই জামিনই চলবে না। আগামী দিনের আদালতের রায় আসবে, উপযুক্ত জায়গায় আপনাদেরকে যেতে হবে। ভোট দিলেই ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর সত্য চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, না হলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন হোক বা অন্যান্য জায়গায় হোক, যে মহিলাদের উপর অত্যাচার এই জেলাগুলোতে, এই লোকসভাগুলোতে দিনের পর দিন অত্যন্ত বাড়ছে। আমরা এর আগে দেখেছি একজন মহিলা সিভিল ইঞ্জিনিয়ার এবং তার বন্ধুর উপর হামলা হয়েছে এবং তাকে শ্লীলতাহানি হয়েছে। আজকে কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই বিভাগের যে বিষয়গুলো বললাম, তার সাথে সাথে বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বলতে চাই। এসআইআর এখন চলছে, এই এসআইআরকে প্রভাবিত করার জন্য কি ধরনের ব্যবস্থা হচ্ছে আপনারা দেখুন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট তার রায়ে, যে রায়ের ডেট, সেই রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই রায়ে স্পষ্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার উপস্থিতিতে কারা কারা বৈঠকে বসবে, যে বৈঠকের মধ্যে দিয়ে এই জুডিশিয়াল অফিসারদেরকে এসআইআর কাজে নিয়োগ করা হবে। আমি 8 নম্বর প্যারা থেকে, এই অর্ডার এসেছিল 20/2/2026, 20 তারিখে ফেব্রুয়ারিতে। সেই রায়ের 8 নম্বর প্যারা থেকে পড়ছি এবং আপনাদেরকে 8 নম্বর প্যারাটা আমি দেখাচ্ছি। তাতে পরিষ্কার বলছে,
আমি গোটাটা না পড়ে অংশটুকু পড়ছি। উই ডাইরেক্ট দ্য চিফ ইলেকটোরাল অফিসার along with one authorized senior officer of ECI, Chief Secretary, Director General of Police of the State Government, and in presence of Learned Advocate General of the State and the Learned Additional Solicitor General in Calcutta High Court, to hold a meeting with Honorable Chief Justice tomorrow, that is 21st February 2026. অর্থাৎ কিভাবে এই এসআইআরটা হবে, দ্য মোডালিটিস, আমি প্রথম লাইনটা পড়ছি, সিন্স দ্য মোডালিটিস উইল হ্যাভ টু বি ইভলভ অ্যাট দ্য হাইকোর্ট লেভেল উই ডাইরেক্ট বলে কারা কারা থাকবে তাতে বলা হয়েছে। আপনাদেরকে নাম বললাম, আবার বলে দিচ্ছি, চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবে। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্ত উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্ত তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। এইভাবে চলতে পারে না। মামার বাড়ি নয়, পশ্চিমবঙ্গটা মামার বাড়ি হতে পারে ওই উগ্রপন্থীদের জন্য, যারা বলছে যে আমার পরিবার আমরা তৃণমূল করি, যাদেরকে ধরেছি 6-7 জনকে, তাদের মধ্যে থেকে একজন, তাদের মামার বাড়ি হতে পারে। তারা তাই মামা বাড়ি যাই করে ওপার থেকে এপারে এসে বসে পড়ছে বাংলা বা এই বাংলাতে, বাংলাদেশ থেকে, কারণ তাদের মামারা বসে আছে এখানে। এটা চলতে পারে না, আমরা চলতে দেব না। আমাদের প্রেস কনফারেন্স আমরা এখানেই শেষ করছি, চার্জশিট এখানেই শেষ করছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এবং আমার সাথীরা যারা আছে, আমাদের জেলা সভাপতিরা, তারা উত্তর দেবে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এই যে প্রধান বিচারপতি নির্দেশ দিলেন এবং 28 তারিখে যে ফাইনাল মোটামুটি বেরিয়ে যাবে, তারপরে সাপ্লিমেন্টারি চলবে, এটা রাজ্য বা টুইট করে বলছে নির্বাচন কমিশন দিচ্ছে। আর দেখুন, রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সংবিধানের উপরে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা তৃণমূল কংগ্রেস বলতেই পারে, আমরা তো সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবো। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ফর আস। ওদের কাছে ওদের তৃণমূলের সুপ্রিমও হচ্ছে সুপ্রিম, আমাদের কাছে তা না। আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে সুপ্রিম। ওদের সুপ্রিমও ওদের কাছে সুপ্রিম হতে পারে, আমাদের কাছে নয়। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস? 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন, যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না? রাজ্য সরকারের আইনজীবীকে বারবার এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস? রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না? এর ফল কি হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। আমি বিশ্বস্ত সূত্রের খবর পেয়েছি, বাকিটা সুপ্রিম কোর্ট তদন্ত করবে। আমি তো ওয়াইল্ড অ্যালিগেশন লাগানোর মতো লোক নয়। বলুন, আমি বলি না যে এই ধরনের একটা বলে দিলাম তার কোনো মিল নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তদন্ত হোক,
যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ের রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পন বা অন্যান্য অফিসার, যা আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে, তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমার কাছে স্পষ্ট, আমার কাছে খবর আছে, আনঅথরাইজড অফিসার, শুধু মনোজ পন্থে ব্যক্তিতে যাবেন না, আনঅথরাইজড লোকেরা উপস্থিত ছিল মিটিং। এখানে একটা প্রশ্ন আছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে মিটিং হচ্ছে, সেখানে ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছে, তারা কেন এলাও? না, তারা তো প্রতিবাদ করেছে, তাদেরও হাতে তো নেই, তাদের হাতে নেই, তারা কাকে ঢুকতে দেবে দেবে না তাদের হাতে নেই তো এটা। বাড়তি দায়িত্ব বাড়লো এআরওদের, এই ইআরওদের জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে তাদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে মানতে হবে। নির্বাচন কমিশনের আন্ডারে ইআরও কাজ করে, কিন্তু বারবার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ইআরওরা হচ্ছে সব রাজ্য সরকারের অফিসার, তারা না কাজ করতে অভ্যস্ত, না নিয়ম মানতে অভ্যস্ত। আমাদের ভিডিওদেরকে তো আপনারা জানেন, কখনো কোনো ভিডিও হাফ প্যান্ট পরে তৃণমূল নেতাদের সাথে ঘুরে বেড়ায়, কখনো কোনো ভিডিও সন্ধ্যেবেলা হলে পরে তৃণমূল নেতাদের সাথে লাল জল নিয়ে বসে পড়েন। এক এক জায়গায় এক রকম ভিডিও পাওয়া যায়। কিছু ভিডিও আছে এখনো ঠিকঠাক আছে, তাদের কাছে আশা করবো তারা ভালো মতো কাজ করবেন। ভিডিওর তো নাম চেঞ্জ হয়ে গেছে, ভিডিওর আগে ফুল ফর্ম ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখন সেটা হয়ে গেছে বেচারা দিদির অফিসার। কি করবে? 480 কোম্পানি সেন্ট্রাল ফোর্স, এটা নির্বাচনের আগেই চলে আসবে এবং সুপ্রিম কোর্টের এখানেও নির্দেশ আছে যেন তাদেরকে বসিয়ে না রাখা হয়, তাদেরকে যেন ঠিকঠাকভাবে। তার মানে বুঝতে পারছেন কি, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কি ধরনের কাজ করে। বসিয়ে যেন না রাখা হয়, তার কারণ মানে কি? তার মানে হচ্ছে বসিয়ে রাখা হয়, এই খবরটা সুপ্রিম কোর্টের কাছে আছে। সুপ্রিম কোর্ট জানে যে এদেরকে বসিয়ে রাখা হয়, ওদেরকে বরযাত্রীর মতো ঘোরায় পুলিশ। যখন সেন্ট্রাল ফোর্স আসে তখন ওদেরকে পেছনে নিয়ে সামনে ওই দুজন পুলিশের অফিসার, থানার আয়ও, যে প্রতিদিন তৃণমূল নেতাদের কাছ থেকে চপ কাকলেট খায়, আরও কি খায় আপনারা ভালো বলতে পারবেন, তারা নিয়ে ওদেরকে ঘুরতে বেরোয়, চল বরযাত্রী যাব। এই বরযাত্রী মার্কা হলে হবে না, হাতে ডান্ডা মাথা ঠান্ডা, আর যারা হুজ্জুতি করতে আসবে তাদেরকে একদম ঠান্ডা। এই ধরনের মানসিকতা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে, পুলিশকে ওইভাবে কাজ করতে হবে। ইআরও এবং এআরও ইতিমধ্যে যে সমস্ত নাম বাদ দিয়েছে তাদের এসকুনিটিতে বিচারক করবে না, তাহলে এই ভোটাররা যাবেন কোথায়? নির্বাচন কমিশন পরবর্তী সময় নাম জোড়ার জন্য, দেখুন নাম জোড়া যাবে হচ্ছে উইথড্রয়াল যেদিন হয় তার আগের দিন পর্যন্ত, উইথড্রয়াল পর্যন্ত আপনি নাম জুড়তে পারেন। তো আপনাদের সেই না ফর্মে দিয়ে নাম জোড়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে নাম, তারা অ্যাপ্লিকেশন করবে আমরা নাম জুড়তে চাই। কলকাতাতেই যুবসাথীর প্রায় আবেদনের সংখ্যা 9 লাখ, 2 লাখ, 9 দিনে 2 লাখ, মানে যুবসাথীর আবেদন শহরের বেকারত্বের হারকে কি উদ্যমমূলক দেখাচ্ছে? না, সে তো শুধু শহরে কেন, জেলায় জেলায় তথ্যটা দেখুন না, কত লাখ পৌঁছেছে। রাজ্য সরকার কেন অনলাইন চালু করতে বাধ্য হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে প্রথমে অফলাইন হবে, সবাইকে এক জায়গায় জড়ো করব, সবাই মমতা ব্যানার্জির ছবি দেখবে, ওখানে অভিষেক ব্যানার্জির ছবি থাকবে, আর সবাই মমতা ব্যানার্জিকে প্রণাম করে তবে ফর্ম ফিল আপ করতে যাবে। কিন্তু দুদিন হওয়ার পরে বুঝতে পারছেন যে ওখানে ফর্ম তো ফিল আপ করছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিও দিচ্ছে, আর তার সাথে বেকারত্বের নগ্ন চিত্রটা গোটা দেশের সামনে ফাঁস হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্যই তো তারপরের দিনই বললো না ওয়েবসাইটেও অ্যাপ্লাই করা যাবে, ভয়ে যে একসাথে এত লোক চলে আসছে। আপনারা উত্তর 24 পরগনা জেলার চার্জশিট প্রকাশ করবেন, বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরবেন। এই জেলা সব থেকে বেশি আসন অ্যাসেম্বলিতে, তো সেখানে আপনাদের কি কোনো টার্গেট থাকছে এই জেলা থেকে কতগুলো আসন আপনারা? দেখুন, আমরা জেলা ওয়াইজ তো অবশ্যই টার্গেট করেছি, কিন্তু সেটা আপনাদের সামনে আমরা বলবো না। আমরা শুধু এটুকু বলছি, ক্ষমতায় আসার জন্য আমাদের এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এবার এমন এমন জায়গা থেকে সিট বেরোবে, উত্তর 24 পরগনা নেই বলছি, আপনারাও ভাবতে পারবেন না যে ওখান থেকে সিট বিজেপি জিততে পারে। এখানে বসিরহাট এবং দেগঙ্গা, হারোয়া এই সমস্ত জায়গার মতন আসন রয়েছে, সেখানে আপনারা আদৌ কি ভালো ফল করার আশা করছেন? কয়েকটি সিটে তো আপনি জানেন ডেমোগ্রাফি ঠিক নেই, ডেমোগ্রাফি গন্ডগোল হয়ে গেছে, সেগুলো সিট বাদ দিয়ে বাদবাকি সব সিটে বিজেপি নজর গড়াকে রাখে। আমরা একদম আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি এবং সেই সিটগুলো আমরা জিতবো। মানে এই অধিক আসনের মাত্রাটা কতটা, সেটা কি একটা সিনেমা এখনো বাকি আছে, আস্তে আস্তে হবে।
যদি কোনো বৈধ ভোটারের নাম বিচারকদের স্ক্রিনে বাদ যায় তাহলে বিচারকদের বিচার কে করবে? এ তো সুপ্রিম কোর্ট বলবে। এই সুপ্রিম কোর্ট বলেছে বিচারকদেরকে লাগানোর কথা, আমি তো বলতে পারবো না। আর কিছু বাকি নেই। জিএর বিষয়ে যে বিষয়টা দাঁড়ালো যে কমিটি হবে, সেই কমিটি তদারকি করবেন 31 মার্চের মধ্যে তাদের সমস্ত দিয়ে দেওয়া হবে। কর্মচারীদের দিয়ে ওটা যে কমিটিটা হয়েছে ওটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর টাইম পাস কমিটি। ওই কমিটি মাঝে মাঝে বসবে, বাদাম খাবে, বাদামকে অনেক জায়গায় টাইম পাস বলে, জানেন তো, ওই টাইম পাস করবে। মানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কি হলো, মানে তাদের নির্দেশে কি হবে? না না, সুপ্রিম কোর্ট সেই জন্য তো অবমাননার মামলা কর্মচারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে। সুপ্রিম কোর্ট অবমাননার মামলা, এবার সেই অবমাননার মামলা সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে তাতে চিফ সেক্রেটারি গিয়ে জবাব দেবে, মুখ্যমন্ত্রী গিয়ে জবাব দেবে কেন অবমাননা করা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশকে। তিনটে প্রশ্ন নিয়ে নির্বাচনী সংকল্পপত্রে যুবদের 2,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পরিকল্পনা বিজেপি। অন্যদিকে একদিকে রাজ্য সরকার বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প, সেখানে 1,500 টাকা দেওয়ার পরিকল্পনা। অন্যদিকে 18 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ এবং উৎসাহ ভাতা হিসাবে মাত্র 25,000 মাসে 25,000 টাকা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। তবে শর্ত থাকবে প্রশিক্ষণে অংশ না নিলে মাঝপথে ছেড়ে দিলে সেই ভাতা বন্ধ হয়ে যাবে। দেখুন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবশেষে আমাদের আসবেন হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসতে শুরু করে দিচ্ছেন 1 তারিখ থেকে, 1 তারিখ এবং 2 তারিখ। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে প্রত্যেক কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনাথ সিং থেকে শুরু করে, নীতিন গাডকারি থেকে শুরু করে, দেবেন্দ্র ফডনবিস থেকে শুরু করে, আর এরকম অনেক নেতৃত্ব আসবে। এবং আমরা আমাদের প্রতিশ্রুতি বা প্ল্যানিং ধীরে 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 আমরা আমাদের এই নেতৃত্বদের মুখ দিয়ে বাংলার জনতার সামনে আনব। কেন এই সমস্ত নেতৃত্বদের মাধ্যমে আনব? এই সমস্ত নেতৃত্বদের মাধ্যমে আনা মানে বাংলার জনগণ থেকে শুরু করে আপনারাও বুঝতে পারছেন যে কতটা সিরিয়াস সেই এজেন্ডা। শুনে আমি এখন কোনো প্রকল্প নিয়ে কিছু বলবো না। আমরা যে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকে, ভারতীয় জনতা পার্টি এরকম নেই যা বলার বলে দেবে, কেন্দ্রীয় নেতৃত্ব যেগুলোকে অ্যাপ্রুভ করবে, যেটা করা সম্ভব অর্থনৈতিক সামর্থ্য অনুসারে, আমরা সব একের পর এক আমরা এগুলো বাংলার জনতার সামনে আনবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে। পরে দিতে এসছে তালতলা, তিনতলা রোডে, তিলজলা কালকে রাতে শুট আউট হয়েছে। সোলেমান নামে একজন অভিযুক্ত নিয়াজ বলে ছেলেকে গুলি করেছে। এই নিয়ে চরম উত্তেজনা। ববিয়া কি বলছে, এইসব দুষ্কৃতীরা ভিন রাজ্য থেকে কলকাতায় এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সমস্যাটা কি বলুন তো, যে ব্যক্তি বলছে তার বাপ ঠাকুরদাই বিহার থেকে এসেছিল, এটাই হচ্ছে সমস্যা। উনিই তো বসিয়েছেন এগুলোকে, ওনারই তো সব সাগরেদ, ওনারই দেখানো পথে এসছে। ওনার বাবা না ঠাকুরদা গয়া থেকে এসেছিলেন, এখানে সেটেল হয়ে গেছেন। ওনার দেখা দেখি ওনার সাগরেদরা আসছে এবং এসে গোলাগুলি চলছে। বিহারে তো গোলাগুলি চলে না এখন। বিহারে গোলাগুলি চললে আমাদের যে ডেপুটি চিফ মিনিস্টার আছে সম্রাট চৌধুরী, ওর বুলডোজার চলে তখন। তো তোমরা বুলডোজার চালাবে না, তোমরা গিয়ে তোমরা তোষণ করবে, এরকমই হবে। আরে আমাকে একদিনের জন্য তিল জলা দিয়ে দিক না, ঠান্ডা করে দেবো, তিলও থাকবে না, জলও থাকবে না। 1 ফেব্রুয়ারি গোলপার্কের কাকুলিয়া রোডে বোমাবাজি হয়েছিল, গুলি চলেছিল। 10 বার সোনাবাবু এবং গোলপার্কের বাকি হালদার এই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে গন্ডগোলের জন্য ঘটনা ঘটেছিল। 22 দিন কেটে যাওয়ার পর সোনাবাবু কিংবা বাপি কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর দুজনের সঙ্গে তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠতার ছবি দেখা যাচ্ছে। সেই কারণে কি গ্রেপ্তার নয়? 22 দিনের মধ্যে আবার শুট আউট কলকাতায়। দেখুন, এই যত শুট আউট হচ্ছে, সমস্ত শুট আউট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতাদের, তাদেরই সাগরেদরা এগুলো করছে। ওই তখন পুলিশ অদৃশ্য হয়ে যায় পুলিশের সামনে ওরা আর কি। যখনই তৃণমূল কংগ্রেসের নেতারা গুলি চালাবে, রেপ করবে, তখন পুলিশ আর তাদেরকে দেখতে পায় না। আমি বহু আগে জেমস বন্ডের একটা সিনেমা দেখেছিলাম। সেই জেমস বন্ডের সিনেমায় দেখেছিলাম এমন একটা গাড়ি, যে গাড়িতে সুইচ টিপলে পরে গাড়িটাকে আর দেখা যায় না, গাড়িটা অদৃশ্য হয়ে যায়। পুলিশেরও তাই হয়, তৃণমূল কংগ্রেসের নেতারা দেখলে পরেই ওরা অদৃশ্য হয়ে যায়, এবং সুইচ আছে আর কি পুলিশের। বেহালার সরসমাতে রাত্রিবেলা গলি থেকে বেরিয়ে বোমা মেরেছে, কিন্তু ফাটেনি, রাস্তায় পড়েছিল বোমা, পরে পুলিশ তুলে নিয়ে গেছে।
খাস কলকাতার বুকে বোমা স্থানীয় তৃণমূল ও দেখুন বোমা বানাতেও তো দুর্নীতি করছে। স্থানীয় কাউন্সিলর বলেছে বোমা মেরেছে, বোমা আছে যারা তারা সব বিজেপি। বিজেপি বোমা মারলে এরকম বোমা হতো না। আমরা যখন ফাটাই বড় ফাটাই, আমাদের অটলজি ফাটিয়ে গেছেন পরমাণু বোম, ঠিক আছে, আমরা ওসব বোমা টোমা ফাটাই না। আর হলে দুর্নীতি হতো না, ওটা তৃণমূলের বোমা। ওখান থেকেও পয়সা মেরেছে, বারুদ কেনেনি ঠিক মতো, ওখান থেকেও কাটমানি খেয়েছে কোনো তৃণমূলের নেতা। 10 কেজি বারুদ দেওয়ার কথা ছিল, হয়তো 8 কেজি দিয়েছে, অ্যামাউন্ট কমে গেছে, এটা বোমায় ফাটেনি। হ্যাঁ, ও চাষিটা ধরে ছবি তুলতে হবে। এই দাঁড়াও, তোমরা যেও না, এই ধরো সবাই ধরো, এই দাঁড়াবো না এইভাবে বসে বসে। হ্যাঁ, আরে নানা মুনি নানা মত, এই বসো এই বসো 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 বসো, ওদের ক্যামেরার ইয়েতে আসবে। হয়েছে, আর একটা দাঁড়িয়েও নিয়ে নাও, চলো, যেটা তোমাদের পছন্দ হবে সেটা চালিয়ে দিই। চলো, হয়ে গেছে।